দৌড় ঠেলতেই ব্যাপারটা সে বুঝতে পারে। দক্ষিণের জানলার ধারে মেঝের ওপর পড়ে আছে বুড়ি, মুখে তার মাছি বন বন করছে। সাহস মানুষ তথা মনুষ্যতর জীবের ভেতরে থাকা একটি অতি প্রয়োজনীয় গুণাবলী, কিন্তু এই সাহসী যখন দুঃসাহসে পরিণত হয় তখনই সৃষ্টি হয় সন্দেহের। নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত সন্দেহ। গল্পটি নেওয়া হয়েছে 100 বছরের গোয়েন্দা কাহিনী সংকলন এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প সন্দেহ। চায়ের দোকানে কর্নওয়ালি স্ট্রিটের রহস্যময় মৃত্যুর কথা আলোচনা হচ্ছিল। দোকানের মালিক বিমলদা বললেন, আমার মনে হয় এটা সে আত্মহত্যায়। আমি আর এক কাপ চা ফরমাশ করে বললাম, তা আত্মহত্যা বলে ঠিক মনে হয় না, দুর্ঘটনাই মনে হচ্ছে। কোনো রকমে মনে হয় ওই ধাক্কা টাক্কা লেগে মাথাটা। ওপাশে একটি 27-28 বছরের যুবক বসে চা খাচ্ছিল। শ্যামবর্ণ, ঈষৎ কোঁকড়ানো চুল, মুখের ভাব অত্যন্ত কঠিন, দৃষ্টি তীক্ষ্ণ। সে হঠাৎ চায়ের কাপটা ঠেলে দিয়ে বলল, অ্যাক্সিডেন্ট বা আত্মহত্যা কিছুই নয়, ওটা খুন, সোজাসুজি খুন। কথাটা কারোর পছন্দ হলো, কারোর আবার হলো না। নিজের নিজের মতামত নিয়ে তর্ক করতে করতে একদল লোক বের হয়ে গেল। দোকান একটু ফাঁকা হতেই আমি সেই ছোকরার কাছে ঘেঁষে বসলাম। সে যেমন জোরের সঙ্গে কথাটা বলল, শুনে মনে হয় আর যাই হোক, খুব তলিয়ে না বুঝলে এমন করে কেউ কথা বলতে পারে না। বিমলদাও হাতের কাছে খরিদ্দারের ভিড় না থাকায় সামনের চেয়ারে এসে বসে বললেন, তা তো নয় বুঝলাম, কিন্তু আপনি কি করে বুঝলেন? সে বলল, খুনের ব্যাপারটা সব শুনেছেন তো? মানে ওই ঘটনাটা আর কি, সব কিছু শুনেছেন? বিমলদা বললেন, হ্যাঁ ওই বেশ শুনেছি কটক কটক। বক্তা যুবকটি আর এক কাপ চা দিতে ফরমাশ করে বলল, যে বুড়িটা মরেছে এটা ওরই বাড়ি। রাস্তার ধারে একতলার ওই ঘরটা, ওখানে একটা দোকান আছে, বইয়ের দোকান। ওরই ওপরে যে ঘরটা, সেটা একটা ছোকরা আর্টিস্ট ওই ফটোগ্রাফি না কী সবের দোকান করেছিল। আর দোতলার ভেতরের ঘরটায় বুড়ি নিজে থাকতো। ঠিক তারই নিচের ঘরে ওর ভাড়ার আর রান্নার কাজ দুই চলতো। ঝি চাকর রাখেনি পয়সা খরচের ভয়ে। বাড়ির পাটজাট সব নিজেই করত। ভয়ানক পয়সার মায়া ছিল মশাই, সেই জন্যই কেরস্ত ভাড়াটে দেয়নি, কেননা কম ভাড়া পাবে তাতে। পয়সা কিছু জমেও ছিল, কেউ বলে 20,000, কেউ আবার বলে 10,000। কিন্তু সম্প্রতি পুলিশ খবর নিয়ে জেনেছে যে সেন্ট্রাল ব্যাংকে ছিল ওই 1,500 টাকা, আর পোস্ট অফিসে ক্যাশ সার্টিফিকেটে ছিল ওই 1,004 মতো। আত্মীয় স্বজন কাউকেই কোনোদিনও দেখা যায়নি। 3 কুলে কেউ আছে বলেও জানা যায় না। মাত্র 32 বছর বয়সে বুড়ি বিধবা হয়। সেই থেকে ওই একা বাড়ি আঁকলে পড়ে আছে। বাড়ির আয় ওর খরচ চলত। কম খরচে বলে ট্যাক্স দিয়ে বাড়ি সারি ও টাকা জমাতে বুড়ির খুব একটা অসুবিধা হয়নি। আরও জমানো উচিত ছিল, কিন্তু ও বলতো ওর কোন একটা যেন বোনপো আছে, সে মাঝে মধ্যে এসে জোর করে কিছু টাকা নিয়ে চলে যায়। বিমলদা বললেন, বোনপো? তা এই যে বললেন বুড়ির 3 কুলে কেউ নেই, হ্যাঁ?
কেউ নেই এ কথা তো বলিনি, কেউ আছে বলে জানা যায়নি তাই বলেছি। ওই বোনপোকে কেউ দেখেনি, বুড়িও বিশেষ তার কথা কাউকে বলতো না। শুধু ওই আর্টিস্ট ভাড়াটে কি যেন নাম, দেবাং, হ্যাঁ সুধাংশু, হ্যাঁ ওই পুলিশের কাছে ওই বোনপোর কথা বলেছে, কিন্তু পুলিশ ওর কথা বিশ্বাস করেনি। আসলে ওই সুধাংশই খুনের চর্চা ধরা পড়েছিল কি না। আমি বললাম, কেন? মানে বিশেষ করে ওকেই পুলিশ ধরল কেন? বলছি সুধাংশু বলে ছেলেটা অন্য ভাড়াটেদের মতো মোটেও ছিল না। সে বুড়ির সঙ্গে খুব ভাব করে নিয়েছিল, ওকে মাসিমা মাসিমা বলে ডাকতো। ইদানিং এমন হয়ে গিয়েছিল যে বাজার থেকে এটা ওটা কোনো ভালো জিনিস বুড়িকে এনে দিত, সঙ্গে করে থিয়েটার বায়োস্কোপে নিয়ে যাওয়া, খুব ঘনিষ্ঠ আত্মীয়দের মতো ব্যবহার করত। বুড়িও ওকে খুব ভালোবাসত, বলা ভালো বিশ্বাস করত। ভালো কিছু রাঁধলে বা পিঠে তৈরি করলে সুধাংশুর জন্য বুড়ি সেগুলো রেখে দিত। খুনের দিনও বিকেলে বুড়িকে নিয়েও থিয়েটারে গিয়েছিল, স্টার থিয়েটারে মন্ত্র শক্তি প্লে। ফিরতে রাত ওই 1টা কি 1:30 হয়েছিল। 2টোর সময় বুড়ির বাড়ি থেকে বেরিয়ে সুধাংশু নিজের বাড়িতে গেছে, এরও প্রমাণ আছে। ওদেরই পাড়ার বিশ্বপতিবাবু আছেন, ওর সাথে দেখা হয়েছিল। তিনি বাড়িতে তার স্ত্রীর হঠাৎ শরীর খারাপ হওয়াতে তিনি বুড়িরই পাশের বাড়িতে ডাক্তার ডাকতে গিয়েছিলেন। 11টায় স্টুডিও খুলতে এসে সুধাংশু ওপরে উঠে গিয়ে বুড়ির ঘরের দৌড় ভেজানো দেখে একটু আশ্চর্যই হয়েছিল। ডেকেছিল কিন্তু কোনো সাড়া পায়নি। সদর দৌড় খোলা, সিঁড়ি উঠোন সব ধোয়া মোছা পরিষ্কার। তার মানে বুড়ি সকালে উঠেছিল নিশ্চয়ই, অসুখ করলে তো সকালে উঠতে পারত না। তবে এমন সময় শুয়ে আছে কেন? তারপর তার মনে হলো যে আগের দিন রাত জেগেছে বলে বোধহয় সকাল সকাল রান্না খাওয়া সেরে শুয়ে পড়েছে, তখন সেই জন্য আর বুড়িকে ডাকেনি। নিজের স্টুডিওতে বসে কাজ শুরু করে দিয়েছে। কিন্তু 4টে বেজে গেল যখন, তখন একটু আশ্চর্য হয়ে গেল। 3:30টার সময় বুড়ি রোজ নিজে চা খায় আর ওকেও 1 পেয়ালা দিয়ে যায়। আজ সেই নিয়মের ব্যতিক্রম হতে দেখে একটু বিচলিত হলো সে। এতক্ষণ তো বুড়ি রাতেও ঘুমোয় না, তার উপর দিনের বেলা এত ঘুম। সুধাংশু তখন বেরিয়ে গিয়ে আস্তে আস্তে ওকে ডেকেছে 2-3 বার, তাতেও সাড়া না পেয়ে জোরে জোরে ডাকতে থাকে। তাতেও কোনো উত্তর না পেয়ে দৌড় ঠেলেছে। দৌড় ঠেলতেই ব্যাপারটা সে বুঝতে পারে। দক্ষিণের জানলার ধারে মেঝের ওপর পড়ে আছে বুড়ি, মুখে তার মাছি বন বন করছে। প্রথমে মনে করেছিল যে বুড়ি বোধহয় অজ্ঞান হয়ে গেছে, কিন্তু তারপরেই গায়ে হাত দিয়ে গা ঠান্ডা দেখে সে চিৎকার করে ওঠে। বাইরে এসে বইয়ের দোকানে লোকজনকে ডেকে নিয়ে যায়। তারপর তো পুলিশ এলো, ডাক্তার এলো। মাথায় একটা কঠিন কিছুর আঘাত পেয়ে খুলি ভেঙে বুড়ির প্রাণ বেরিয়ে গেছে। সেই আঘাত পেছন থেকেও কেউ করতে পারে, কিংবা বুড়ি জানলার ধারে মেঝে বসে কিছু করতে করতে হঠাৎ মাথা তুলতে গিয়ে কপাটের একটা পাল্লা মাথার পেছনে লেগে গিয়েও এই কাণ্ড ঘটতে পারে। বিমলদা অসহিষ্ণুভাবে বললেন, তা এক্ষেত্রে সুধাংশুকে ধরল কেন? বক্তা চায়ের পেয়ালায় শেষ চুমুকটা দিয়ে পেয়ালাটা সরিয়ে রেখে বলল, বুড়ি কিছুদিন ধরে নাকি খুব ভয়ের মধ্যে ছিল। ওর এই বোনপোটা নাকি ওকে বলেছিল যে 1,000-5 টাকা না দিলে ও তাকে খুন করে ফেলবে। এসবই সুধাংশু বলেছে অবশ্য। বুড়িও কিছুদিন যাবৎ কাশিবাস করবে বলে স্থির করছিল। সেই অনুসারে বুড়ি সুধাংশুর বাপের সঙ্গে বন্দোবস্ত করে। সে তার যথা সর্বস্ব সুধাংশুর নামেই লেখাপড়া করে দেবে। ওরাই ওর বাড়ি ঘর দেখাশোনা করবে, শুধু বুড়ি যতদিন বাঁচবে যেখানেই থাক না কেন ওর সব খরচ এরা পাঠিয়ে দেবে। সুধাংশুর বাপ অ্যাটর্নি, তারই অফিসে গিয়ে চুপচাপ ঘটনার দিনই দলিলে সই করে দিয়ে আসে বুড়ি। কাউকে না জানিয়ে চলে যেতে চেয়েছিল ওর সেই বোনপোর ভয়ে। বিমলদা বললেন, আচ্ছা, সুধাংশুই যদি যথা সর্বস্ব পায়
তবে সে খুন করতে যাবে কেন? যত তাড়াতাড়ি পায় সেই জন্য হয়তো। তাছাড়া বুড়ির কাছে পুরনো গয়না মোহর যা কিছু ছিল তাও সেই দিনই ও বেঁচে আসে। বিদেশে যাওয়ার আগে হাতে নগদ টাকা কিছু থাকা দরকার, প্রায় 700-800 টাকা হবে। সেই টাকাটা পুলিশ অবশ্য এখনো খুঁজে পায়নি, এবং সেই টাকা কোথায় আছে তা সুধাংশু ছাড়া আর বিশেষ কেউই জানতো না। কিন্তু সুধাংশু আজ মুক্তি পেয়েছে। হ্যাঁ, সে কি, মানে কি করে? আজই রায় বেরিয়েছে। ওর বিরুদ্ধে এমন ভয়ানক সন্দেহ থাকা সত্ত্বেও ওর বাপের প্রতিপত্তির জোরে ও মুক্তি পেয়ে গেল। বুড়ির সামনের বাড়ির লোকেরা অবশ্য সাক্ষী দিয়েছে যে খুন রাত্রি 2টোর সময় নাকি কিছুতেই হতে পারে না, যেহেতু তারা আজ সকালে ওই বেলা 6:30টার সময় ওকে নিয়মিত সদর দর খুলে জল ছড়া দিয়ে ঝাড় দিতে দেখেছে। যেমন অন্যদিনও একখানা খয়েরি রঙের কাপড় পরে প্রথমে সদরে জল দিত, তারপর ঝাঁটা দিয়ে পথটা আর ওই উঠোনের অংশটা ধোয়া মোছা করত। লোকেরা তাকে দেখেছে, আর ওদের পাশের বাড়ির লোকেরাও সকলে একই সাক্ষী দিয়েছে। সেদিনই সুধাংশু সকালবেলা ভবানীপুরে আশুবাবুর বাড়িতে ফটো তুলতে গিয়েছিল এক বরকনের, একথাও প্রমাণিত হয়ে গেল। সেখানে প্রায় 7টা থেকে 9টা পর্যন্ত কাজ করেছে, তারপর বাড়ি এসেছে, স্নান করে খেয়ে ওরা কোন বন্ধুর সাথে দেখা করতে গেছে, তারপর স্টুডিওতে এসেছে ওই 11টা নাগাদ। এ পর্যন্ত ভালোভাবেই প্রমাণ হয়ে গেছে। কাজেই ডাক্তারেরা যখন এক বাক্যে বলেছে যে যত পরেই মৃত্যু হোক 8টার আগে নিশ্চয়ই হয়েছে, তখন সুধাংশু কি করে খুন করতে পারে? 7টা থেকে 8টা পর্যন্ত সে যে আশুবাবুদের বাড়িতে ছিল। সুতরাং বিবেচকেরা অনুমান করলেন যে জানলা থেকে আঘাত পেয়েই মৃত্যু হওয়া সম্ভব। আমি বিজয় গর্বে বলে উঠলাম, আমি ওই এক কথা বলছিলাম। বিমলদা বললেন, কিন্তু আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে ব্যাপারটা সোজাসুজি খুনের মামলা, হ্যাঁ? ছোকরা একটা সিগারেট বার করে তা ধরিয়ে বলল, কিন্তু টাকাগুলো, গয়না বেচার টাকাগুলোর কি হাত পা গজালো? যদি অ্যাক্সিডেন্টই হয় তবে টাকাগুলো যাবে কোথায়? বিমলদা এবং আমি উভয়ই দোস্তুর মতো দমে গেলাম। বললাম, তা আপনি কি অনুমান করেন? আমার বিশ্বাস সেই বোনপোই খুন করেছে। বুড়ি যে উইল করেছে তা জানতে পারা তার পক্ষে কিছুই আশ্চর্য নয়, এবং সেদিন গয়না আর মোহর বেচে যে টাকা সে এনেছে এটাও তার পক্ষে জানা অসম্ভব নয়। এমনি মরে গেলে তো 1 পয়সাও পাবে না, তা তো আগেই স্থির হয়ে গেল। কাজে ওই 700-800 টাকা যদি কোনো রকমে হাতছাড়া হয়ে যাওয়ার আগেই বাগাতে পারে, তার সেই মতলবই ছিল। ধরুন বাড়িতে ঢোকবার সুযোগেরও অভাব হয়নি। ওরা যখন ওই রাত 1:30টার সময় থিয়েটার থেকে এসে দোর খুলে ভেতরে ঢুকেছে, সেই সময় সে স্বচ্ছন্দেই ভেতরে ঢুকে পড়তে পারে। ওপরে সুধাংশু ওই মিনিট 10 ছিল, এ কথা সে নিজের মুখেই বলেছে। সেই সময়টা তার পক্ষে নিচে বা ওপরে কোথাওই লুকিয়ে থাকা অসম্ভব নয়। বাথরুমেও ঢুকে বসে থাকতে পারে। যাই হোক, তারপর সুধাংশু চলে গেলে পুরী হয়তো দোর বন্ধ করে খাওয়া দাওয়া শেষ করে শোবার উদ্যোগ করেছিল। সেই সময় মনে করুন সে পেছন দিক থেকে এসে যদি কোনো একটা জিনিস দিয়ে আঘাত করে থাকে, হয়তো তার একেবারে খুন করবার উদ্দেশ্য ছিল না। মনে করেছিল এমনি একটু জখম হবে বা অজ্ঞান হয়ে পড়বে, কিন্তু বুড়ি ওই এক আঘাতেই শেষ হয়ে গেছে। তারপর টাকাটা খুঁজে নেওয়া কি খুব একটা আশ্চর্য বিষয়? হ্যাঁ। আমি বললাম, কিন্তু সামনের বাড়ির লোকেরা যে সকালে বুড়িকে দেখেছে। তা ওকেই যে দেখেছে তার কোনো প্রমাণ পাওয়া গেছে কি? ধরুন
সেই খনি বনপই হয়তো টাকা খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেছে দেখে সেই সময় বাড়ি থেকে ওকে বেরোতে দেখলে কারণ না কারণ মনে সন্দেহ হতে পারে এমন মনে করেছিল। তাই নিজেই মাসির একটা থান পরে আর গায়ের কাপড় জড়িয়ে ধোয়া মোছা বাসন মাজা সব করেছে। মাথা গা যতদূর সম্ভব ঢাকা ছিল, শীতকাল, তাই লোকে বিশেষ সন্দেহ করেনি, কাজেই ভালো করে কেউ দেখেওনি। সুতরাং দূর থেকে লোকেরা ওর মাসিকেই মনে করেছিল, তারপর বাড়ির মধ্যেই লুকিয়েছিল। বেলা হতে সুধাংশু যখন স্টুডিও খুলল, তখন বাইরের লোক ভেতরে ঢোকা বা ভেতরের লোক বাইরে যাওয়া খুব একটা অসম্ভব কিছু নয়। সেই সময় এক অবসরে সে বেরিয়ে গেছে, এরকমও তো হতে পারে। পুলিশের মাথায় অবশ্য এই সমস্ত কথা ঢুকবে না, সে আগেই জানতো। আমি আর বিমলদা কিছুক্ষণ দূরে রাস্তার ওপারে চেয়ে রইলাম। শেষের কথাগুলো এত বিস্ময়কর যে আমরা দুজনেই স্তম্ভিত হয়ে পড়েছিলাম। আমার মনে অন্তত তখন যেন ঘটনাটা বায়োস্কোপের ছবির মতো সরে সরে যাচ্ছিল। তারপর একটু পরেই আমাদের দুজনের মনে একটা সন্দেহ দেখা দিল। ফিরে পাশের চেয়ারের দিকে তাকিয়ে দেখি চেয়ার খালি। ছুটে রাস্তায় বের হয়ে এলাম। যত দূর দৃষ্টি চলে দেখলাম কিন্তু বক্তার চিহ্ন মাত্র নেই। যেন এক আশ্চর্য মন্ত্র বলে সে অদৃশ্য হয়ে গেছে। বিমলদা বললেন, আয়, চোখের সামনে থেকে বেটা পালিয়ে গেল, সে কি? শুনছিলেন শ্রী গজেন্দ্র কুমার মিত্র রচিত সন্দেহ। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।